বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় অবস্থান করেই এই অনলাইন ক্লাসগুলো করছো। তোমরা জানো যে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা বিভাগে আমি তোমাদের উৎপাদন ব্যয় বিবরণীর একটি অংশ অর্থাৎ বেতন মজুরি অধ্যায়ে নিয়ে আসছিলাম। আজকের আমার ক্লাসের উৎপাদন ব্যয় বিবরণী অর্থাৎ যে অধ্যায়, সে অধ্যায়ের প্রধান অংশের অঙ্ক আজকে আমি তোমাদের শেখাবো। তো তোমরা নিশ্চয়ই প্রস্তুত আছো। তো ক্লাস শুরু করা যাক। দেখো, ব্যবসায় শিক্ষা বিভাগ, শ্রেণী দ্বাদশ, বিষয় হিসাব বিজ্ঞান, দ্বিতীয় পত্র, অধ্যায় উৎপাদন ব্যয় বিবরণী। আমি একটি বোর্ডে উৎপাদন ব্যয় বিবরণী একটা অঙ্ক তুলেছি। এই অঙ্কটা আজকে আমি তোমাদের করাবো। তো ক্লাস শুরু করা যাক। প্রথমেই দেখো, আমি অঙ্কটা পড়ছি। এই অঙ্কের একটা সূত্র আছে, সেই সূত্রটা আগে আমি লিখবো। কি কি নির্ণয় করতে হয়, একটা স্টেজ আছে, একটা ফ্লোর আছে, একটা স্টেপ আছে, একের পর এক সেইটা তোমাদের নির্ণয় করতে হবে। আমি সেই স্টেপটা লিখছি। এটা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী, যেটাকে আমরা বলি কস্ট শিট। কস্ট শিট। আচ্ছা, এক নম্বর স্টেজ হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, এটা নির্ণয় করতে হবে। ব্যবহৃত কাঁচামালের ব্যয়। দুই নম্বর স্টেজ হচ্ছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় নির্ণয় করতে হবে। তিন নম্বর স্টেজে নির্ণয় করতে হবে উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। কারখানা ব্যয়। চার নম্বর স্টেজে যে নির্ণয় করতে হবে উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয়। উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়। পাঁচ নম্বর স্টেজে নির্ণয় করতে হবে তোমাদের বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। এবং ছয় নম্বর স্টেজে যোগ করতে হবে মোট ব্যয়। মোট ব্যয়। সাত নম্বরে মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করব। এবং আট নম্বরে যেটা পাবো সেটা হচ্ছে একটি পণ্যের বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। এই যে স্টেজটা, এটাই হচ্ছে তোমাদের এই অঙ্কের প্রধান অংশ। তোমাদের পরীক্ষায় এই 1 থেকে 8-এর মধ্যে নির্ণয় করতে বলবে। এই 1 থেকে 8 যদি তোমরা পারো নির্ণয় করতে যে কোনো অঙ্ক থেকে, তাহলে তোমাদের এই অধ্যায় হয়ে গেল, আর লাগবে না। এটাই হচ্ছে কস্ট শিট। এটাকে আমরা উৎপাদন ব্যয় বিবরণী বলি। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের, উৎপাদনকারী প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন থেকে শুরু করে বিক্রয় মূল্য নির্ধারণ পর্যন্ত যে বিবরণী করা হয়ে থাকে সেটাই হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী। অর্থাৎ একটি পণ্যের টোটাল খরচ অর্থাৎ টোটাল কস্ট, মোট ব্যয় নির্ণয় করা, এবং মোট ব্যয়ের সাথে প্রতিষ্ঠান এখন তো একটি পণ্য বিক্রি করলে মুনাফা লাগবে, মুনাফাটা যোগ করে নেয় এবং তারপর মোট ব্যয় মুনাফা যোগ করে যেটা পাওয়া যায় বিক্রয় মূল্য। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম এখানে এই অঙ্ক অনুযায়ী এখানে কি কি নির্ণয় করতে দিয়েছে দেখো। ক নম্বরে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, খ নম্বরে বিক্রিত পণ্যের ব্যয়, এবং গ নম্বরে নির্ণয় করেছে আয় বিবরণী অর্থাৎ মুনাফা নির্ণয় করতে বলেছে। অর্থাৎ যে অঙ্কটা আমি বোর্ডে তুলেছি সেই অঙ্ক অনুযায়ী 1 নম্বর, 5 নম্বর এবং 7 নম্বর তোমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো অঙ্কটা করছি। অঙ্ক করতে করতে আমি ওর ভিতর থেকে তোমাদের সূত্রটাও শিখিয়ে দেবো। তো স্টার্ট, শুরু করা যাক অঙ্কটা। দেখো, প্রথমে আমি অঙ্কটা পড়ি। লিরা মিলস লিমিটেড এর উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্যাবলী নিচে দেওয়া বা নিম্নে দেওয়া হলো। বিবরণ টাকা: কাঁচামালের মজুদ এত টাকা, উৎপাদিত পণ্যের মজুদ অর্থাৎ তৈরি পণ্যের মজুদ 70,000 টাকা, কাঁচামাল ক্রয় এত টাকা, প্রত্যক্ষ মজুরি এত, পরোক্ষ মজুরি এত, কারখানার উপরি ব্যয় এত, কাঁচামালের মজুদ সমাপনী, উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ এত, বিক্রয় খরচ, অফিস ও প্রশাসনিক খরচ, উৎপাদিত পণ্যের বিক্রয় অর্থাৎ বিক্রয় মূল্য দেওয়া আছে, পরিত্যক্ত দ্রব্যাদি বিক্রয়।
প্রশ্ন ক, ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করতে হবে। ক নাম্বার আমরা চলে গেলাম, ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয়, এটা নির্ণয় করব আমরা। নির্ণয় ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয়, আমরা যে সূত্র অনুযায়ী নির্ণয় করব সেটা হচ্ছে বিবরণ টাকা, অর্থাৎ একটা এই ঘর অনুযায়ী আমাদের নির্ণয় করতে হবে। হ্যাঁ, বিবরণ টাকা। এখন দেখো আমাদের এখানে কি লাগবে, এটার সূত্র হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল, অর্থাৎ বছরের শুরুতে যে কাঁচামাল আছে সেটা লিখবো। প্রারম্ভিক কাঁচামাল মানে বছরের শুরুতে যে কাঁচামাল থাকবে, প্রারম্ভিক কাঁচামাল 1/1/18 দেওয়া আছে, দেখো এটা বসাবো 45,000 টাকা। এটার সাথে আমরা যোগ করব কাঁচামাল ক্রয়। কাঁচামাল ক্রয় এখানে আছে, দেখো কাঁচামাল ক্রয় আছে, প্রারম্ভিক কাঁচামাল এবং কাঁচামাল ক্রয় 6,60,000 টাকা। তাহলে আমাদের হলো হচ্ছে 7,05,000 টাকা। যোগ করে এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে সমাপনী কাঁচামাল। সমাপনী কাঁচামাল অর্থাৎ আমাদের বছর শেষে যে কাঁচামালের মজুদ থাকবে সেইটা, এটা সমাপনী কাঁচামাল আমাদের দেওয়া আছে। ধরো কাঁচামাল মজুদ 31 বার, অর্থাৎ সমাপনী কাঁচামাল এটা 30,000। তাহলে আমাদের এটা বাদ দিয়ে যেটা হলো অর্থাৎ 6,75,000 টাকা। 6,75,000 টাকা, এইটাই হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। আমরা সহজেই নির্ণয় করলাম। কারণ ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয়ের সূত্র এইটা, প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় বা সমাপনী কাঁচামাল। কিন্তু আরো দুইটা বিষয় তুমি এখানে অ্যাড করতে পারো যদি অঙ্কে, এখানে যেহেতু এই অঙ্কে নাই, কিন্তু সূত্র অনুযায়ী প্রারম্ভিক কাঁচামাল, কাঁচামাল ক্রয় যোগ আমদানি শুল্ক এবং পরিবহন, আন্তঃপরিবহন, অর্থাৎ কাঁচামাল ক্রয় করে কারখানায় যে নিয়ে আসবে, যে ক্যারিজ অর্থাৎ পরিবহন বা বহন মাধ্যমের যে মাধ্যম দিয়ে আসবে সেটার খরচটা এখানে আসবে। অর্থাৎ আন্তঃপরিবহন বা পরিবহন আর ওই শুল্ক, অর্থাৎ উক্ত কাঁচামালের যদি শুল্ক থাকে তাহলে সেটা এখানে যোগ হবে। তাহলে ওই দুটো যোগ হবে, তারপর সমাপনী কাঁচামাল বাদ দেব। তাহলে সূত্রটা আমাদের পরিপূর্ণ হবে। এই অঙ্ক অনুযায়ী তিনটাই পেয়েছি, তাই বসালাম। এবার আমরা চলে যাব প্রশ্ন নাম্বার, দেখো খ। খ নাম্বার প্রশ্ন আমরা এখন নির্ণয় করব। আমরা খ নাম্বার প্রশ্ন নির্ণয় করব। আমাদের যে সূত্র আছে, ব্যবহৃত কাঁচামালের ব্যয়, মুখ্য ব্যয়, উৎপাদন ব্যয়, উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় ক্ষয় চেয়েছে। খ নাম্বারে দেখো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। সেক্ষেত্রে আমাদের এখন কি করতে হবে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য কি করতে হবে, দেখো বিবরণ আমরা টাকা, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের, আমাদের প্রথম থেকে সূত্র যেভাবে লিখে দিয়েছিলাম, যে 8টা সূত্র ছিল সেই অনুযায়ী আমাদের আসতে হবে। তাহলে আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয় যেহেতু নির্ণয় করা আছে, তাহলে আমি ব্যালেন্সটা নিয়ে নিলাম। ব্যবহৃত কাঁচামালের ব্যয়, ব্যবহৃত কাঁচামালের ব্যয় আমরা নিয়ে নিলাম। এটা কোত্থেকে পেলাম, ক হতে। ক হতে তাহলে আমাদের টাকাটা বসিয়ে দিলাম। ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের টাকাটা আমরা বসালাম 6,75,000 টাকা। আমরা পেয়ে গেছি ক হতে। এর সাথে এখন আমরা মুখ্য ব্যয় বের করব, যোগ করব। এর সাথে কি যোগ করলে মুখ্য ব্যয় হয়, মুখ্য ব্যয় কি কি যোগ করলে, যাবতীয় প্রত্যক্ষ খরচগুলো, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ শ্রম, অর্থাৎ এই তিনটা ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে সূত্র কিন্তু মুখ্য ব্যয়ের। ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে যদি প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ মজুরি আর প্রত্যক্ষ খরচ যদি থাকে, এগুলো থাকলে এটা যোগ করে দিলে আমাদের মুখ্য ব্যয় পাবো। এই অঙ্কে অনুসারে আমাদের আছে প্রত্যক্ষ মজুরি আছে, আমরা যোগ করে দিচ্ছি প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি দেখো আছে কয় টাকা,
4,80,000 টাকা। হ্যাঁ, 4,80,000 টাকা আছে। তাহলে আমাদের 4,80,000 টাকা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের মুখ্য ব্যয় কত হচ্ছে? আমাদের মুখ্য ব্যয় হচ্ছে 6,75,000 টাকা আর 4,80,000, অর্থাৎ 6,75,000 যোগ 4,80,000, অর্থাৎ 11,55,000 টাকা হচ্ছে। 11,55,000 টাকা আমাদের অ্যান্সার। এটার নাম হচ্ছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়, মুখ্য ব্যয় পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের যদি অঙ্কে প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ শ্রম থাকতো তাহলে আমরা যোগ করতাম। এবার আসলে হচ্ছে মুখ্য ব্যয়ের সাথে আমরা কি যোগ করলে উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয় পাবো। এটার সাথে আমরা কারখানার উপরি ব্যয় বা কারখানার নাম দিয়ে যদি যত খরচ থাকে কারখানার নাম দিয়ে, যেমন কারখানার বিদ্যুৎ বিল, কারখানার ভাড়া, কারখানার যন্ত্রপাতির অবচয়, কলকব্জার অবচয়, কারখানার ম্যানেজারের বেতন, কারখানা নাম দিয়ে যদি কোনো খরচ থেকে থাকে সেটা আমাদের এখানে বসবে। এবং পরোক্ষ কোনো যদি মজুরি বা পরোক্ষ কোনো যদি ইয়া থেকে থাকে কারখানার খরচ, তাহলে আমাদের এখানে বসবে। তাহলে আমরা দেখো এখানে আমরা দুইটা জিনিস পাচ্ছি, কারখানার উপরি ব্যয় নামে পাচ্ছি একটা, আর পরোক্ষ মজুরি। তাহলে আমরা এই দুটো যোগ করে দেব। পরোক্ষ মজুরি, পরোক্ষ মজুরি আমরা 90 লাখ টাকা এখানে লিখবো, আর এর সাথে যোগ করবো হচ্ছে কারখানার উপরি ব্যয়। কারখানার উপরি ব্যয় এটা আছে 75,000 টাকা। তাহলে আমাদের 90 আর 75,000 অর্থাৎ 1,65,000 টাকা হচ্ছে। 1,65,000 এটা আমরা যোগ করে দেব 11,55,000 এর সাথে। 11,55,000 এর সাথে আমরা যোগ করে দিলাম 1,65,000, অর্থাৎ 13,20,000। 13,20,000 টাকাটার নাম হচ্ছে আমাদের উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। তাহলে তোমাদের খেয়াল রাখতে হবে সূত্র অনুযায়ী কি বলছে সেটা। এখন আমাদের এই উৎপাদন ব্যয়ের সাথে চলতি কার্য আর চলতি কার্য যদি অঙ্কে থেকে থাকে, অর্থাৎ অর্ধ সমাপ্ত পণ্য, সেটার প্রারম্ভিক যোগ করব আর সমাপনী বাদ দিয়ে আমরা পাবো হচ্ছে উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয়। আমরা দেখি চলতি কার্য বা অর্ধ সমাপ্তি পণ্য আছে কিনা, অঙ্কের মধ্যে নাই। চলতি কার্যটা কি সেটা একটু বোঝাই তোমাদের। চলতি কার্যটা হচ্ছে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের দেখা যাচ্ছে একটা পণ্য তৈরি করার জন্য বিভিন্ন পার্ট অংশ তৈরি করতে হয়। পরিপূর্ণ অংশ তৈরির আগে পার্ট অংশ চলন্ত অবস্থায়, যেমন ধরো ফার্নিচারের দোকানের ক্ষেত্রে কি হবে, ফার্নিচারের দোকানের ক্ষেত্রে ধরো একটা টেবিল তৈরি করছি বা চেয়ার, তো চেয়ারের আমরা যেটাতে হেলান দিই ওটা নিচ থেকে একটা অংশ আর বসার একটা অংশ তৈরি করে রাখলাম। তাহলে এগুলো ধরো বসার অংশই ধরো 2,000টা তৈরি করা আছে এবং অংশ হেলান দেওয়ার অংশটাও 2,000টা তৈরি করা আছে। তাহলে এগুলো আলাদা আলাদা তৈরি করে রাখছি, এই অংশগুলোকে বলছে চলতি কার্যের মজুদ প্রারম্ভিক। আর কাঁচামালটা হচ্ছে যেটা কাঁচামাল, ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের মধ্যে আমরা এই যে কাঁচামালটা বসাইছি, এটা হচ্ছে সেই অংশটা যেটা হচ্ছে ওই পণ্যটা তৈরির প্রধান অংশ, অর্থাৎ কাঠ ক্রয়। কারণ কাঠই নাই তাহলে তুমি চেয়ার তৈরি করবে কি করে। তাহলে কাঠটা হচ্ছে কাঁচামাল ফার্নিচারের দোকানের ক্ষেত্রে। তেমনি আরেকটা প্রতিষ্ঠানের নাম বলি, ধরো তোমাদের জুতো স্যান্ডেলের দোকানের ক্ষেত্রে, অর্থাৎ শু, এর ক্ষেত্রে তোমাদের কাঁচামাল হচ্ছে চামড়া। চামড়াটা হচ্ছে সেই কাঁচামাল। এখন ধরো চলতি কার্যটা কোনটা হবে এক্ষেত্রে, ধরো যে প্লেট, অর্থাৎ জুতোর উপরে যে প্লেট বা স্যান্ডেলের উপরে যে প্লেটটা রাখা হয় ওটা একটা অংশ, শোল একটা অংশ, আলাদা আলাদা তৈরি করে অনেকগুলো রাখা হয়েছে, সেগুলো হচ্ছে চলতি কার্য। পরিপূর্ণ জুতোটা হচ্ছে উৎপাদিত পণ্য বা তৈরি পণ্য। পরিপূর্ণ চেয়ার বা টেবিলটা হচ্ছে পরিপূর্ণ তৈরি হয়ে গেছে কমপ্লিট, সেটা হচ্ছে উৎপাদিত পণ্য বা তৈরি পণ্য বা সমাপ্তি পণ্য। তাহলে আমরা বোঝাতে পারছি এখানে চলতি কার্য নাই। তাহলে আমাদের চলতি কার্য থাকলে আমরা যোগ বিয়োগ করতাম, প্রারম্ভিক যোগ সমাপনী বাদ,
যেহেতু নাই, তাহলে এখন আমরা চলে যাব পরের সূত্র, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। সেক্ষেত্রে এটার সাথেই উৎপাদিত পণ্য বা তৈরি পণ্য বা সমাপ্তি পণ্য একই জিনিস, প্রারম্ভিক যোগ সমাপনী বাদ দিলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, এখানে যে উৎপাদন ব্যয়টা আছে, এই উৎপাদন ব্যয় এই স্টেজে যে অঙ্কের মধ্যে একটা অংশ তোমরা দেখবা, যদি পরিত্যক্ত বিক্রয় থাকে তাহলে আমরা এই স্টেজে যাই বাদ দিব, বাদ দিয়ে উৎপাদন ব্যয়টা ধরা হয়ে থাকে। তাহলে আমাদের দেখো এখানে পরিত্যক্ত দ্রব্যাদি আছে ৩৫০০ টাকা, তাহলে এটা বাদ দিয়ে দিই, এখানে বাদ পরিত্যক্ত দ্রব্যাদি বিক্রয়। সেক্ষেত্রে আমাদের ৩৫০০ বাদ দিলে আমাদের যে অংশটা হচ্ছে, সে অংশটা হচ্ছে তোমার ১৩,২০,০০০, ১৩,২০,০০০ বাদ ৩৫০০, অর্থাৎ ১৩,১৬,৫০০, ১৩,১৬,৫০০। এটার নাম হবে উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। এখন এর সাথে আমরা যোগ করব তৈরি পণ্য বা উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ, উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ। এটা প্রারম্ভিক মজুদ দেখো এখানে আছে ৭০,০০০, আমরা যোগ করব, অর্থাৎ ১৩,১৬,৫০০ যোগ আমরা ৭০,০০০, তার মানে ১৩,১৬,৭০, অর্থাৎ ৮৬,৫০০, এবং বাদ দিব হচ্ছে উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ। সমাপনী মজুদ, সমাপনী মজুদ এখানে দিয়ে আছে দেখো, প্রারম্ভিক সমাপনী মজুদ হয়ে হবে, তাহলে সমাপনী মজুদ ৮২,০০০ টাকা, এটা বাদ দেব। তাহলে আমাদের বাদ দিলে হচ্ছে ১৩,০৪,৫০০, ১৩,০৪,৫০০। এই ১৩,০৪,৫০০ যে টাকাটা, সেটার নাম হচ্ছে আমরা পেলাম বিক্রিত পণ্যের ব্যয়, যেটা আমাদের খ নাম্বারে চেয়েছে, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় হয়ে গেল। এই নামটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আমাদের যোগফল দেখানো একটু, ১৩,৮৬,০০০ থেকে ৮২,০০০ বাদ দিলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম ১৩,০৪,৫০০ টাকা বিক্রিত পণ্যের ব্যয়। এভাবে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। এখন আমাদের চলে যাব প্রশ্ন নাম্বার আমরা যাব গ, অর্থাৎ আয় বিবরণী প্রস্তুত। আয় বিবরণী প্রস্তুত, আয় বিবরণী নির্ণয়। আয় বিবরণী নির্ণয়, আমাদের আয় বিবরণী নির্ণয় করতে হবে কি করে দেখো। এখন আমাদের যে আয় বিবরণী, সেটা আমরা কিভাবে নির্ণয় করছি। বিবরণ টাকা, টাকা, এখানে আয় বিবরণী নির্ণয় হচ্ছে, এটা সাধারণত আমাদের যে ফাইনাল অ্যাকাউন্ট, চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণী, সেই নিয়মে আসবো আমরা আয় বিবরণীটা নির্ণয় করব। অর্থাৎ বিক্রয় থেকে আমরা বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়, বাদ বিক্রিত পণ্যের ব্যয় দিয়ে পাবো মোট লাভ, বিক্রিত পণ্যের ব্যয়। এখানে অঙ্কে কিন্তু বিক্রয় দেওয়া আছে, দেখো উৎপাদিত পণ্যের বিক্রয় 18,30,000 টাকা দিয়ে আছে, আর বিক্রিত পণ্যের ব্যয় আমরা নির্ণয় করলাম হচ্ছে 13,04,500। কিছুক্ষণ আগে আমরা খ হতে কিন্তু নির্ণয় করেছি 13,04,500। তাহলে আমাদের এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে 18,30,000 বা 13,04,500। তাহলে আমাদের 5,25,500, 5,25,500 টাকা। এটার নাম হচ্ছে তোমার মোট লাভ, মোট লাভ বা মোট মুনাফা। মানে এখান থেকে আমরা বাদ দেব কি
আমরা জানি আয় বিবরণী কিভাবে করতে হয়। পরিচালন ব্যয়গুলো, অর্থাৎ যে ব্যয়গুলো একটি কারখানা থেকে পণ্যটা বের হয়ে বিক্রয় কেন্দ্রে যায় এবং বিক্রয় কেন্দ্রে যে খরচগুলো হয়, অর্থাৎ অফিস ও প্রশাসনিক খরচ, বিক্রয় খরচ, এগুলো হচ্ছে পরিচালন ব্যয়। তাহলে আমরা পরিচালন ব্যয়গুলো বাদ দিয়ে দিই। যেমন এখানে আছে বিক্রয় খরচ আছে আর অফিস খরচ আছে, এইগুলো হয়ে গেছে আমাদের। তাহলে বিক্রয় খরচ আর অফিস খরচ, বিক্রয় খরচ কত টাকা? বিক্রয় খরচ দেওয়া আছে 48,500 টাকা। আর অফিস খরচ কত দেওয়া আছে? অফিস খরচ, অফিস ও প্রশাসনিক খরচ, অফিস ও প্রশাসনিক খরচ, অফিস ও প্রশাসনিক খরচ দেওয়া আছে 1,10,000 টাকা। তাহলে টোটাল হচ্ছে এই দুটো খরচ আমরা বাদ দেব 48 আর 1,10,000, 1,58,500 টাকা। এটা আমরা বাদ দিব, 1,58,500 টাকা বাদ দিব। 5,25,500 থেকে বাদ 1,58,500, আমাদের পেয়ে গেলাম 3,67,000, 3,67,000 টাকা পেয়ে গেল। এই 3,67,000 টাকাটার নাম হচ্ছে আমাদের মুনাফা। সাধারণত আমাদের এই 3,67,000 টাকাটাই হচ্ছে নিট লাভ। নিট লাভ, এই হচ্ছে অঙ্কের আয় বিবরণী নিয়ম। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে কিভাবে আয় বিবরণী করতে হয়। তাহলে এখন দেখো আমাদের যে অঙ্কের বিষয়টা এভাবে আমাদের শিখতে হবে, এটাই আয় বিবরণী। এখন দেখো আয় বিবরণীর গ নাম্বারে আরেকটা অংশ বলেছে যে নিট লাভ অনুপাত নির্ণয় করো। তাহলে আমাদের যে নিট লাভ হয়েছে 3,67,000 টাকা, 3,67,000 টাকা হয়েছে আমাদের, সেইটার অনুপাত আবার দেখাতে হবে, অর্থাৎ কত পার্সেন্ট লাভ হয়েছে সেটা সূত্র আছে। অর্থাৎ দয়ের আরেকটা অংশ নিট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত নির্ণয় সূত্র আছে। সূত্রটা হচ্ছে নিট লাভ ভাগ বিক্রয় ইন্টু 100, যেহেতু শতকরায় প্রকার। তাহলে আমাদের নিট লাভ কিন্তু দেওয়া আছে 3,67,000 টাকা, বিক্রয় দেওয়া আছে 18 লক্ষ, দেখো এটাই সূত্র 30,000 টাকা গুণিত 100। এখন আমাদের যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার, 3,67,000 ভাগ 18,30,000 গুণিত 100, অর্থাৎ 20.05%। এটা হচ্ছে তোমার নিট লাভ অনুপাত। এই হচ্ছে অঙ্কের নিট লাভ কিভাবে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এই অঙ্কটা পরিপূর্ণ শেখা হলো। তোমরা সহজেই বুঝতে পারছো যে কিভাবে অঙ্কগুলো করতে হয়, তবে সূত্রের উপর ভিত্তি করে এই অঙ্কগুলো করতে হচ্ছে। তাহলে আমাদের অঙ্কের মধ্যে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা যে প্রতিটা সূত্রের একটা করে আলাদা আলাদা অংশ বলা হয়ে থাকে এবং আলাদা আলাদা অংশগুলোই তোমাকে নির্ণয় করতে দিবে। যেই স্টেজে যেটা দিবে সেটাই তোমাকে নির্ণয় করতে হবে। দেখা যাচ্ছে ওই স্টেজ নির্ণয় করার জন্য তোমাকে উপরের আরো দুটো স্টেজ দেখা যায় যে নির্ণয় করতে হতে পারে, সেক্ষেত্রে করবে। বা দেখা যাচ্ছে কোন স্টেজ নির্ণয় করলা সেটা দেখা যাচ্ছে ব্যবহার করে বা ইউজ করে পরের স্টেজটা তুমি করতে পারবে। এভাবে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হবে। তো এই হচ্ছে তোমার আজকের উৎপাদন ব্যয় বিবরণ সংক্রান্ত একটি অঙ্ক তোমাদের করালাম। যদিও এখানে বিভিন্ন খরচ আছে, এই খরচগুলো ডিটেলস আলোচনা আমি সামনের দিন তোমাদের হয়তো বা আরো করব, এবং নতুন কোনো অঙ্ক নিয়ে পার্সেন্টেজ বা এককের অঙ্ক নিয়ে আমি আসব। তাহলে তোমরা এই অঙ্কগুলো এখন বাসায় বসে থেকে উদাহরণগুলো দেখবে, এই নিয়মের অঙ্কগুলো দেখবে, অবশ্যই পারবে। তাহলে তোমরা আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।